ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার ধারে কাছেও যায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সমঝোতা স্মারকের বিস্তারিত তথ্য ফাঁস হওয়ায় নিন্দা জানিয়ে এগুলোকে ভুয়া খবর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন সংযুক্ত আরব আমিরাত ইরানের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দিচ্ছে বলে যে খবর প্রচারিত হয়েছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে আবুধাবি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক ও শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। দেশ দুটি চুক্তির খুব কাছাকাছি আছে এবং চূড়ান্ত সমঝোতা চলছে বলে শুক্রবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করার পর কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সমঝোতার ধারের কাছেও পৌঁছায়নি তারা। আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। যদি আমরা শক্তি ও চাপের কাছে নতি স্বীকার করতে চাইতাম তাহলে অনেক আগেই তা করতাম। আপনারা যদি সমঝোতার দিকে এগোতে চান তাহলে বক্তব্য ও ভাষার ধরন পরিবর্তন করতে হবে। আর যদি হুমকি, চাপ ও যুদ্ধের পথ বেছে নিতে চান তাহলে জেনে রাখুন আমরা তার জন্য প্রস্তুত। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রতি যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সেটির তথ্য ফাঁস হওয়ায় চটেছেন ট্রাম্প। ইরানের গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। weeks they would have had a nuclear weapon. If we didn't do the B-2 attack a number of months ago, they would have a nuclear weapon. And তবে ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। এ বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে স্পষ্টভাবে কিছু নিশ্চিত না করলেও শুক্রবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানান। এরই মধ্যে আর হামলা হবে না এই শর্তে ইরানের জব্দকৃত $3 বিলিয়ন সংযুক্ত আরব আমিরাত ইরানকে ফিরিয়ে দিচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে আবুধাবি। আরব আমিরাতের মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল দেশটির মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা বা স্থানান্তরে সহায়তা করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। শান্তি চুক্তি নিয়ে এমন তৎপরতার মধ্যেও সংঘাত অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কেশম দ্বীপেও হামলা হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলার উদ্দেশ্যে একাধিক একমুখী ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। শুক্রবার গভীর রাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন পিছিয়ে দিয়েছে দেশটির সরকার। মহরম মাসের প্রথম দশকের পরিবর্তে দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে বলে জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানী তেহরানের মেয়র আলী রেজা জাকানি। তিনি জানান, খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হবে মহরমের দ্বিতীয় 10 দিনের যে কোনো সময়ে। ইংরেজি ক্যালেন্ডার হিসাবে 26 জুন থেকে 5 জুলাই এই 10 দিনের মধ্যে হবে খামেনির জানাজা ও দাফন। এর আগে ইরানের সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, আরবি মহরমের প্রথম 10 দিনের মধ্যে হবে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। সেই হিসেবে চলতি জুন মাসের মাঝামাঝি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অভিযানের প্রথম দিনই স্ত্রী, পুত্রবধূ ও নাতিসহ নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভেনেজুয়েলায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের প্রধান নিনো গেরেরো নিহত হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত নিনো গেরেরোর পুরো নাম হেক্টর রুথেনফোর্ড গেরেরো ফ্লোরেস। তিনি দীর্ঘদিন ধরে ল্যাটিন আমেরিকার অন্যতম ভয়ঙ্কর অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার নেতৃত্ব দিয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদক পাচার, চাঁদাবাজি, অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিল এই গ্যাং। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার বন্ধুদের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের বৈধতা ও বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। এর আগে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও ক্ষমতাচ্যুত করা হয় বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রেন দে আরাগুয়া বর্তমানে কয়েকটি দেশে সক্রিয় বলে দাবি ওয়াশিংটনের। এই অভিযান নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে। ইউরোপে অবৈধভাবে সীমান্ত পারাপারের পরিমাণ গত বছরের প্রথম 5 মাসের তুলনায় 40% কমেছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রন্টেক্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, সহযোগিতা বৃদ্ধি ও অভিবাসীদের পছন্দের দেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ায় এই পরিবর্তন এসেছে। এর মধ্যে আফ্রিকান রুটে অভিবাসীর চলাচল সবচেয়ে কমেছে। তবে মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো এখনও সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে চলাচল বেড়েছে সবচেয়ে বেশি, 46%। চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় 1300 অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। আবারও পদ না ছাড়ার বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সাথে প্রধানমন্ত্রীর পদ থেকে পূর্ণ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই পদে নতুন কেউ এলেও একই আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে, তাই পদত্যাগ কোনো সমাধান নয়। স্টারমারের এই বার্তা এমন সময় এলো প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পদত্যাগ করায় রাজনৈতিক চাপে পড়েছেন তিনি। এ সময় তাকে নিয়ে হিলির করা সমালোচনার জবাব দিয়েছেন স্টারমার। বলেন, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা খাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পদত্যাগের সময় প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি অভিযোগ করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে ব্যর্থ হচ্ছেন কিয়ার স্টারমার। এই অভিযোগেই বৃহস্পতিবার পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্পর্শ করলেন নতুন এক মাইল ফলক। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নার হবার গৌরব অর্জন করলেন এই ব্যবসায়ী। একই সময়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সর্বোচ্চ প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ল মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। আর তাতে ভর করেই বিশ্বের প্রথম ট্রিলিয়নারের খাতায় নাম লেখালেন মাস্ক। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার হবার গৌরব অর্জন করলেন এই ব্যবসায়ী। একই সময় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সর্বোচ্চ প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ল মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। আর তাতে ভর করেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন মাস্ক। এখনো কোনো মুনাফা অর্জন করতে না পারলেও মাস্কের জনপ্রিয়তায় ভর করে শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসডাকে তালিকাভুক্ত হবার আগেই আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে $75 বিলিয়ন সংগ্রহ করেছে স্পেসএক্স। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা এক নথিতে মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি $125 দরে 56 কোটি শেয়ার বিক্রি করেছে তারা। বাজারে যে পরিমাণ শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল তার চেয়ে 4 গুণ বেশি চাহিদা তৈরি হয়েছে। তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন, যার ফলে বিশ্বের শীর্ষ 10টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে স্পেসএক্স। ওয়াশিংটন পোস্টের তথ্য বলছে, স্পেসএক্স ও টেসলায় মাস্কের অধিভুক্ত শেয়ারের যৌথ মূল্য দাঁড়িয়েছে $1.1 ট্রিলিয়ন বা $1,10,000 কোটি বেশি। স্পেসএক্সের প্রায় অর্ধেক শেয়ারের মালিক মাস্ক। তবে এর মধ্যে এমন কিছু শেয়ারও রয়েছে যা তিনি ভবিষ্যতে অর্জন করতে পারেন। তবে সেজন্য মহাকাশে কম্পিউটার তথ্যকেন্দ্র পাঠানো এবং মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার মতো লক্ষ্য পূরণ করতে হবে তাকে। সবশেষ তথ্য বলছে, স্পেসএক্সে মাস্কের ওই শেয়ারগুলোর মূল্য প্রায় $867 বিলিয়ন। অন্যদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বড় অংশ মাস্কের মালিকানাধীন। শুক্রবার থেকে শেয়ার বাজারে স্বাধীনভাবে স্পেসএক্সের শেয়ার বেচাকেনা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে চাহিদার কারণে যদি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দর $140 উঠে যায়, তবে মঙ্গল গ্রহের উপনিবেশ এবং মহাকাশ ভিত্তিক তথ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত অতিরিক্ত শেয়ারগুলো হিসাবের বাইরে রাখলেও মাস্ক কাগজে কলমে একজন ট্রিলিয়নিয়ার হয়ে যাবেন। নুসরাত মৌমি, 71। মেক্সিকোর তিজুয়ানায় ইরানের বিশ্বকাপ প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি গাড়ি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার একটি শপিং সেন্টারের পার্কিংয়ে কালো ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয় পুলিশ জানায়, শপিং সেন্টারের পার্কিংয়ে রাখা টয়োটা RAV4 গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গাড়িটি কয়েকদিন ধরে সেখানে পড়েছিল। দুর্গন্ধ পাওয়ার পর পার্কিং কর্মীরা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। বাজা ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটর অফিস জানিয়েছে, মরদেহে সহিংসতার চিহ্ন রয়েছে, তবে মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার অর্থনীতি ও অবকাঠামোতে ক্ষতির প্রভাব পড়ছে, এমনটা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার ও পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেনের হামলা বেড়েছে। সর্বশেষ
নিজনে কামস্ক শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দায়ও নিয়েছে কিয়েভ। পুতিন বলেছেন, এসব হামলায় রাশিয়ার কিছু ক্ষতি হচ্ছে, তবে দ্রুত পরিস্থিতি সামলে নেয়ার সক্ষমতা মস্কোর রয়েছে। তার দাবি, হামলার লক্ষ্য রুশ সমাজে অস্থিরতা তৈরি করা হলেও তা সফল হবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার জ্বালানি খাত একদিকে উৎপাদন ব্যাহত হওয়া এবং অন্যদিকে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চাপের মুখে পড়ছে। চীনে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তি জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে তদন্তের আওতায় আছেন। আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করে চীন জানিয়েছে, তিনি মিয়ানমার ভিত্তিক একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের রাজনৈতিক বিশ্লেষক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিন জিন নামের ওই ব্যক্তিকে গুপ্তচর বৃত্তি এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে আটক করা হয়েছে। চীনা কর্মকর্তাদের দাবি, তার বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর মার্কিন কনসুলেটকে। মিন জিন মিয়ানমারের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদ ও চলমান সংঘাত নিয়ে গবেষণা করে আসছে। G7 সম্মেলনকে সামনে রেখে 6 দিনের ইউরোপ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থেকে শুরু হওয়া এই সফরে ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন তিনি। সফরে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন মোদী। ফ্রান্সের নিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর স্লোভাকিয়ায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মোদী। বাণিজ্য, অটোমোবাইল ও রেল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় থাকবে আলোচনায়। সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি প্যারিসে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন ভিভাটেকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। দুর্ঘটনার 1 বছর পূর্তিতে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তবে সংগৃহীত তথ্য ও প্রমাণ বিশ্লেষণের কাজ এখনও চলছে। 2025 সালের 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং 787 ড্রিমলাইনারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে বিমানের 241 আরোহী এবং মাটিতে থাকা 19 জন সহ মোট 250 জন নিহত হন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আন্তর্জাতিক পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে AAIB। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। যদিও ভারতে আমদানি শুল্ক বাড়ায় স্থানীয় বাজারে দাম এখনও তুলনামূলক বেশি। তারপরেও গয়নার দোকানগুলোতে কমেনি ক্রেতাদের উপস্থিতি। ব্যবসায়ীরা জানান, বিনিয়োগের পাশাপাশি বিয়ে ও পারিবারিক ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা আবেগই স্বর্ণের চাহিদা ধরে রেখেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। নয়াদিল্লির একটি জুয়েলারি শোরুম। স্বর্ণের হার, কানের দুল আর বিয়ের গয়না ঘিরে বেড়েছে ক্রেতাদের ব্যস্ততা। কেউ গলায় হার পরে দেখছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পছন্দের গয়না বেছে নিচ্ছেন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে, ফলে যারা মূল্যবান এই ধাতুটি কেনায় স্থগিত রেখেছিলেন তাদের অনেকেই আবার আগ্রহী হচ্ছেন। দাম যেভাবে বেড়েছিল তখন মনে হয়েছিল এখন আর স্বর্ণ কেনা উচিত নয়, কিন্তু এখন দাম কিছুটা কমায় মানুষের জন্য আবার স্বর্ণ কেনার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীদের মতে শুধুমাত্র দামের ওঠানামা নিয়ে ভারতের স্বর্ণের বাজারকে ব্যাখ্যা করা যায় না। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক ঐতিহ্যের কারণে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট। ক্রেতারা এটিকে আর্থিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের মতো আবেগঘন কারণগুলো স্বর্ণ কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই আবেগ এতটাই শক্তিশালী যে হঠাৎ করে এর চাহিদায় বড় পরিবর্তন দেখা যায় না। তবে ধাতুটির দাম বাড়ায় ক্রেতাদের আরও হিসাবি করে তুলেছে। অনেকে বাজেট অনুযায়ী কম ওজনের গয়না বা কম ক্যারেটের গয়না বেছে নিচ্ছেন। অবশ্যই মূল্যবৃদ্ধির কারণে মানুষ এখন আরো পরিকল্পনা করে কিনছেন। তারা নির্দিষ্ট বাজেটের মধ্যেই কেনাকাটা করছেন। কেউ কেউ 22 ক্যারেটের বদলে 18 ক্যারেট বেছে নিচ্ছেন।
कि हाँ हम गोल्ड लें। বিশেষজ্ঞদের মতে বাজারের হিসাব নিকাশের বাইরে ভারতের স্বর্ণ শুধুই গয়না নয়, বরং পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা এবং আবেগের প্রতীক। আর সেই কারণেই দামের ওঠানামা সত্ত্বেও স্বর্ণের প্রতি ক্রেতাদের চাহিদা এখনো অটুট। আরাফাত ইসলাম, ৭১। ইবোলার নতুন প্রাদুর্ভাব মোকাবেলায় তৎপরতা বাড়িয়েছে DR কঙ্গো। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের বুনিয়ায় উদ্বোধন করা হয়েছে ইবোলা চিকিৎসা কেন্দ্র। নতুন এই কেন্দ্র রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আরাফাত ইসলামের রিপোর্ট। ইতুরি প্রদেশের বুনিয়া শহর, এখানেই তৈরি হয়েছে নতুন ইবোলা চিকিৎসা কেন্দ্র। কিছু অংশ এখনও নির্মাণাধীন, তবে এরই মধ্যে চিকিৎসা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে জোরে সোরে। সুরক্ষা পোশাক পরে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতেও দেখা যায় তাদের। গত 15 মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে নতুন ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। বুনিয়া, রুয়ামপাড়া এবং মংবোয়ালু অঞ্চলে রোগী শনাক্ত হওয়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এবারের প্রাদুর্ভাব ঘটেছে ইবোলার বুন্ডিবুগীয় স্ট্রেইনের কারণে, যা প্রতিরোধে নেই অনুমোদিত কোনো ভ্যাকসিন, নেই সুনির্দিষ্ট চিকিৎসা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আক্রান্তরা চিকিৎসা কেন্দ্রে সেবা গ্রহণ করুক। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বাড়ালে রোগীদের অনিরাপদ পরিবেশে রেখে, এমনকি পরিবারের মধ্যে রেখে চিকিৎসা দেবার প্রয়োজন কমে আসবে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে যাবে। নতুন কেন্দ্র চালু হলে রোগীদের যথাযথভাবে চিকিৎসা দেওয়া সহজ হবে। একই সঙ্গে তারা মানসম্মত নয় এমন প্রতিষ্ঠানে বা পরিবারের মধ্য থেকে চিকিৎসা নেওয়ার ঝুঁকি থেকেও মুক্ত থাকবে। সাম্প্রতিক কঙ্গোর সরকারি তথ্য মতে চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় 600 জনেরও বেশি সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 115 জনের। সংক্রমণের বেশিরভাগ ঘটনাই ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে বলে উদ্বেগ বাড়ছে অঞ্চলটি জুড়ে। পরিস্থিতি মোকাবেলায় কঙ্গো সরকারের সঙ্গে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দ্রুত রোগী শনাক্তকরণ, আইসোলেশন এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থাই ইবোলার বিস্তার নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। আর সেই লক্ষ্যেই নতুন চিকিৎসা কেন্দ্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।